আসসালামু আলাইকুম। আজ 25 অক্টোবর 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ 16 বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী। মুসলিম তরুণীদের ধর্ষণ করার ফাঁদ পেতেছে ইসকনের কর্মীরা। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যা ভাবছে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। 2001 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেনাবাহিনী সেই ক্ষমতা রহিত করে দেয়। এবার অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবারও ফিরিয়ে দিয়েছে। আরোপীয় সংশোধিত বিধান অনুযায়ী নির্বাচনের সময় সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 2008 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই বিধানটি বাতিল করে দিয়েছিল, কারণ তারা মনে করেছিল সেনাবাহিনীর এই ক্ষমতা ভোট লুটের পথে বাধা হয়ে দাঁড়াবে। তখন আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগ অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীকে বাদ দেওয়া হয়। ফলে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল, একজন সেনা সদস্যেরও তা ছিল না। এমনকি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও সেনাবাহিনীকে ক্ষমতাহীন রাখা হয়েছিল। 2001 সালে নির্বাচনের আগে সংশোধিত আরোপীয় অনুযায়ী সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা অধ্যাদেশ আকারে কার্যকর হয়। কিন্তু 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগ সরকার ওই অধ্যাদেশটি বাতিল করে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার বাইরে রাখে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক। জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এজন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরোপীয় 1972 সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, এই সংশোধনের ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে আর কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না। সম্প্রতি 21 টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে বাংলাদেশে পরিচয় গোপন করে কতিপয় হিন্দু কর্তৃক মুসলিম তরুণীদের শ্লীলতাহানির ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনায় দেখা যাচ্ছে মুসলিম নারীদের টার্গেট করে সংঘটিত ফাঁদে ফেলার অভিযোগ। ভোলায় মুসলিম পরিচয়ে বিয়ে করে 8 লাখ টাকা আত্মসাৎ, গাজীপুরে 13 বছরের এক কিশোরীর উপর ভয়াবহ নির্যাতন, বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিকৃত যৌন বর্ণনা এবং সর্বশেষ টঙ্গী থেকে এক মসজিদের খতিব অপহরণের পর পঞ্চগড়ে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনা সব মিলিয়ে উঠেছে নতুন আশঙ্কা। এগুলো কি বিচ্ছিন্ন অপরাধ নাকি পরিকল্পিত সাম্প্রদায়িক ষড়যন্ত্র? স্থানীয় সূত্র পর্যবেক্ষকদের দাবি, একদল উগ্র হিন্দুত্ববাদী চক্র মুসলিম মেয়েদের লক্ষ্য করে ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ নামে একটি সংগঠিত কৌশল ব্যবহার করছে। তাদের মতে এটি কেবল প্রেম বা সম্পর্ক নয়, বরং এক ধরনের সাম্প্রদায়িক যৌন সহিংসতা, যার মূল উদ্দেশ্য মুসলিম নারীদের মানহানি, ধর্মান্তর, এমনকি পাচার পর্যন্ত নিয়ে যাওয়া। অপহূত খতিবের অভিযোগ, তিনি মসজিদে ইসকন ভাগোয়া লাভ ট্র্যাপ নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পর থেকেই হুমকি পান। তার দাবি, ইসকন নেতার পক্ষে কথা বলার জন্য তাকে চাপ দেওয়া হয় এবং অস্বীকার করায় অপহরণ করা হয়। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে এবং বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণাধীন। অন্যদিকে পর্যবেক্ষকরা বলছেন, যখন কোনো ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে তখন গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু যখন অভিযুক্ত হন হিন্দু ধর্মাবলম্বী তখন নীরবতা লক্ষ্য করা যায়। এটি সন্দেহকে গভীর করছে। গাজীপুরের 13 বছরের কিশোরীর ঘটনা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, 2 মাস ধরে নির্যাতনের শিকার এই কিশোরীর সম্মতি দেখিয়ে ঘটনাকে প্রেমের সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা ন্যায় বিচার ব্যাহত করতে পারে। অন্যদিকে বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছদ্মনামে নারী সহপাঠীকে ধর্ষণ ও বিকৃত যৌনাচারের বর্ণনা দেন। বিশ্লেষকরা বলছেন, এই বিকৃত মনোভাব একই উগ্র সাম্প্রদায়িক চিন্তাধারার ফল, যেখানে মুসলিম নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কিছু হিন্দুত্ববাদী গ্রুপের স্ক্রিনশটে মুসলিম নারীদের নিয়ে অশালীন মন্তব্য দেখা গেছে। সমাজবিজ্ঞানীরা মনে করেন, এমন মানসিকতা শুধু নারী নির্যাতনই নয়, বরং বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির উপরও সরাসরি আঘাত। আইন ও সমাজ বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। যদি এগুলোর মধ্যে সংগঠিত নেটওয়ার্কের প্রমাণ মেলে, তবে তা দেশের ধর্মীয় সহাবস্থানের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। একই সঙ্গে অপ্রমাণিত গুজব বা সাম্প্রদায়িক উস্কানিতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেন্সকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে বাংলাদেশ সহ 4টি দেশের জন্য মনোনীত রাষ্ট্রদূতরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে সিনেটরদের প্রশ্নের জবাবে ক্রিস্টেনসেন বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই শুনানি মার্কিন সিনেটর ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানিতে নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর পিট রিকেটস বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, চীন সম্প্রতি বাংলাদেশের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে, যেখানে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রাখার সুবিধা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীনের তৈরি 20টি জে-10 যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘ পাল্লার রাডার কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। রিকেটস বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ চীনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। রিকেটস ক্রিস্টেন্সকে প্রশ্ন করেন, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কিভাবে চীনা অস্ত্রের উপর বাংলাদেশের নির্ভরতা কমাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাজ করবেন। জবাবে ক্রিস্টেনসেন বলেন, আমি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি আলোচনা করব। চীনের কার্যক্রম, তাদের সামরিক সম্পৃক্ততা, সমুদ্র এলাকায় তৎপরতা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় তাদের ভূমিকার ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে জানাবো। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সুবিধাগুলো তুলে ধরব, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে। শুনানির সময় সিনেটর রিকেটস উল্লেখ করেন, মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি সম্প্রতি থিঙ্ক টুয়াইস অ্যাক্ট নামে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের লক্ষ্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনায় নিরুৎসাহিত করার জন্য একটি কৌশল প্রণয়ন করা। তিনি বলেন, এই বিল বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাজে সহায়ক হবে এবং চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবেলায় আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পেশাদার কূটনীতিক ক্রিস্টেনসেন 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কাজ করেন। শুনানিতে তিনি বলেন, বাংলাদেশে আগের অভিজ্ঞতার কারণে তিনি দেশটির গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কে ভালোভাবে অবগত। মনোনয়ন চূড়ান্ত হলে ক্রিস্টেনসেন ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন, যিনি 2024 সালের এপ্রিল পর্যন্ত মার্কিন দূতাবাসের দায়িত্বে ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ায় জোট গঠনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের জন্য আলাপ আলোচনা চলছে। শেষ পর্যন্ত জোট কোন দিকে গিয়ে দাঁড়াবে তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগের প্রসঙ্গে তিনি বলেন, দলটির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, রাজনীতির মাঠে কোনো কিছুই আগ থেকে বলা সম্ভব নয়। জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতি আছে যাতে যুগপৎ সঙ্গী ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে মিলে জোটবদ্ধভাবে নির্বাচন ও সরকার গঠন করা যায়। সেটাই হচ্ছে ঐক্যমত্যের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়। নির্বাচনে আসন ছাড় প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হবে। যারা মনোনয়ন পাবেন না তাদেরও অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকবে। আওয়ামী সরকারের নানা অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ডক্টর তুহিন মালিক। সমালোচনা করতেন হাসিনা সরকারের নানা অপশাসন, শোষণ, নির্যাতন, গুম, খুন এবং হামলা মামলার। এতেই আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি। ফলশ্রুতিতে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান ডক্টর তুহিন মালিক। সম্প্রতি দেশে ফিরতে ইচ্ছুক বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন ডক্টর তুহিন মালিক। গত বছরের 5 আগস্টের পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আইনি বিষয়ক নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন ডক্টর তুহিন মালিক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ডক্টর মালিকের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। ডক্টর মালিকের বিরুদ্ধে দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ না থাকায় রাজনীতিতে তিনি খুব পরিচ্ছন্ন ইমেজের অধিকারী। এছাড়াও ডক্টর তুহিন মালিক ঐতিহ্যবাহী পুরান ঢাকার সন্তান হওয়ায় ঢাকা 7 আসনে তিনি বিএনপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। আমেরিকা থেকে মাহমুদ, যিনি ডক্টর তুহিন মালিকের ঘনিষ্ঠজন, বলেন, ডক্টর তুহিন মালিক স্বৈরাচারী হাসিনার নানা অন্যায়ের একজন অতি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, যে কারণে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ডক্টর তুহিন ভাইয়ের যোগাযোগ রয়েছে এবং স্থানীয় রাজনীতিতে তার মতো নিষ্ঠাবান ব্যক্তির প্রয়োজন থাকায় তিনি দেশে ফিরবেন শীঘ্রই। ফ্যাসিস্ট হাসিনা ডক্টর তুহিন মালিককে শায়েস্তা করার দায়িত্ব দেন তার বিশ্বস্ত সিরিয়াল কিলার র্যাবের জিয়াউল আহসানের উপর। সে কারণে জিয়াউল আহসানের গুম খুনের হটলিস্টে ছিলেন ডক্টর তুহিন মালিক। স্বৈরাচারী আওয়ামী সরকারের গুম, খুন, মিথ্যা মামলা এবং নানা ধরনের হয়রানির কারণে জীবন বিপন্নের মুখোমুখি হয়ে জনৈক দেশপ্রেমিক সেনা অফিসারের সহায়তায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
দেশত্যাগ না করলে তিনি জিয়াউল আহসানের গুম বা খুনের শিকার হওয়ার শঙ্কায় থাকত। স্বৈরাচারী শাসনামলেও তিনি সামাজিক মাধ্যমে টিভি টকশোতে জনগণের শোষণ নিপীড়নের বিপক্ষে কথা বলতেন। বরাবরের মতো সম্প্রতি সময়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি ও রাজনৈতিক অবস্থা নিয়ে অভিমত প্রকাশ করেছেন। এমনকি 2015 সালে শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্য ও বাংলাদেশের সংবিধান নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির একটি মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষ কখন ব্যর্থ হয়? তখনই ব্যর্থ হয় যখন সে ভালো লাগার কাজটি করতে পারে না। আমরা সচরাচর দেখছি যে একজন মানুষ একটি কাজ করছেন যেটা তার পছন্দের কাজ না, বাধ্য হয়ে করছেন। কিন্তু সেই কাজটি যদি তার পছন্দের হতো, তার আগ্রহের হতো, তাহলে অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজটি করতে পারতেন। সুতরাং সফল হতে হলে আপনার যে কাজটি ভালো লাগে সেই কাজটি করুন। সেই কাজটি সফল করতে নিরন্তরভাবে ধ্যানমগ্ন বকের মতো লেগে থাকুন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের অধিকাংশ নাগরিক মনে করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। টেলিভিশন চ্যানেল 12 এর এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর প্রার্থিতার বিপক্ষে মত দিয়েছেন। অপরদিকে 41% বলেছেন তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। 7% উত্তরদাতা এই বিষয়ে অনিশ্চিত মত প্রকাশ করেছেন। নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান? এমন প্রশ্নে 48% বলেছেন তারা নিশ্চিত নন বা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না। সম্ভাব্য বিকল্পদের মধ্যে সর্বাধিক সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন 10%। অন্যদিকে নেতানিয়াহু বিরোধী জোটের নেতৃত্বে কাকে দেখতে চান এ প্রশ্নে 44% উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পক্ষে মত দেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়াইর লাপিদ 16%। এছাড়া ইয়ার গোলান ও গদি আইজেনকট উভয়ই 11% করে সমর্থন পান। আবিগদোর লিবারম্যান পান 10% এবং বেনি গ্যান্টজের পক্ষে মত দেন মাত্র 2%। এর আগে 18 অক্টোবর ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14 এর এক সাক্ষাৎকারে 2026 সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন আবারও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। উল্লেখ্য, ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। তিনি 1996 থেকে 1999, 2009 থেকে 2021 এবং 2022 সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে তিনি প্রায় 18 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।